আওয়ামী লীগের জাতীয় সম্মেলনে শেখ হাসিনা পুনরায় সভাপতি নির্বাচিত। সাধারণ সম্পাদক হলেন ওবায়দুল কাদের। নেতাকর্মীদের মধ্যে আনন্দ উল্লাস। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অনুরোধে এবারও শিক্ষা মন্ত্রণালয় নেবে জেএসসি ও জেডিসি পরীক্ষা। সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী। বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারছেন না রেকর্ড সংখ্যক জিপিএ 5 পাওয়া শিক্ষার্থী। বাংলা ও ইংরেজি ভাষায় দক্ষতা অর্জনের তাগিদ। সিলেটে কলেজ ছাত্রী খাদিজার উপর হামলাকারী বদরুল ফের কারাগারে। চার্জশিট না আসায় শুনানি স্থগিত। ছাত্রত্ব বাতিল করল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এবং শ্বাসরুদ্ধকর চট্টগ্রাম টেস্টে ঐতিহাসিক জয়ের জন্য বাংলাদেশের দরকার 33 রান। ইংল্যান্ডের প্রয়োজন 2 উইকেট। পঞ্চম দিনে ব্যাট করবেন সাব্বির ও তাইজুল। বাংলা সময়ের সঙ্গে আছি আমি পারমিতা হিম এবং আমি নিয়ামতুল্লাহ বাবু। সব জল্পনা কল্পনার পর শেষ হলো আওয়ামী লীগের 20তম জাতীয় সম্মেলন। 6000-এরও বেশি কাউন্সিলরের সিদ্ধান্তে নির্বাচন করা হয়েছে দলের শীর্ষ 2 নেতা। সভাপতি হিসেবে পুনরায় নির্বাচিত হলেন শেখ হাসিনা। সাধারণ সম্পাদক হিসেবে ওবায়দুল কাদেরকে নির্বাচিত করলেন কাউন্সিলররা। এই সম্মেলনের ফলে দলের সাংগঠনিক কর্মকাণ্ডে আরও গতি আসবে বলে মনে করছেন তারা। আসছেন ঐতিহ্যবাহী রাজনৈতিক দল আওয়ামী লীগের নেতৃত্বে। সমাবেশস্থলের বাইরে তারই অপেক্ষায় দলের হাজারো নেতাকর্মী। কমিটি ঘোষণার পরপরই উচ্ছ্বাস আর উদ্দীপনায় নতুন কমিটিকে স্বাগত জানালেন তারা। দলীয় প্রধান হিসেবে বঙ্গবন্ধু শেখ হাসিনার বিকল্প নেই বলে মনে করেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। আমাদের নেত্রীর উপর আমাদের এরকম কনফিডেন্স আছে, যিনি শুধু বেঁচে আছেন এই দেশের মানুষের মঙ্গলের জন্য। শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ চলছে এবং আওয়ামী লীগ প্রতিষ্ঠিত শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ এতদূর আগায় আসছে এবং ভবিষ্যতে আগায় যাবে, বাংলাদেশকে সে আগায় নেবে। আগামী দিনে শীর্ষ এই 2 নেতার নেতৃত্বে এগিয়ে যাবে আওয়ামী লীগ, এমন আশা তাদের। গতিশীল নেতৃত্ব আশা করি, ডাইনামিক নেতৃত্ব আশা করি, যুগোপযোগী। সংগঠনের পাশাপাশি রাষ্ট্রীয় ক্ষমতা, সেই ক্ষমতাকে আমরা মানুষের জন্য ব্যবহার করতে চাই, দেশের জনগণের জন্য ব্যবহার করতে চাই। আর আগামী নির্বাচন নিয়ে সভাপতি শেখ হাসিনার নির্দেশনাকে গুরুত্বের সঙ্গে দেখছেন তৃণমূলের নেতাকর্মীরা। আমরা আগামী নির্বাচনে আশা করি সারা বাংলাদেশে আমরা আবার ক্ষমতা আসবো, আবার বাংলাদেশে আমাদের জননেত্রী শেখ হাসিনার নেতৃত্ব দিবেন। আমরা যেভাবে এখন সক্রিয় আছি এইভাবে সক্রিয় থাকলে আগামীতেও ইনশাল্লাহ আমরা দেশের সরকার গঠন করতে পারব। নতুন নেতৃত্বে দল আরো শক্তিশালী হবে এমনটাই আশা নেতাকর্মীদের। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। এর আগে কাউন্সিল অধিবেশনে আওয়ামী লীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। অনুমোদন করা হয় আওয়ামী লীগের গঠনতন্ত্রের সংশোধনী। সংশোধিত গঠনতন্ত্র অনুযায়ী কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সংখ্যা বেড়ে 81 জন, সভাপতি মণ্ডলীর সদস্য 19 জন এবং জাতীয় কমিটির সদস্য সংখ্যা 180 জন। সৈয়দ আশরাফুল ইসলাম, ডক্টর আব্দুর রাজ্জাক, নুরুল ইসলাম নাহিদ, রমেশ চন্দ্র সেন, আব্দুল মান্নান খান, পীযূষ কান্তি ভট্টাচার্য, ফারুক খান সভাপতি মণ্ডলীর নতুন সদস্য নির্বাচিত হয়েছেন। আগের 3 জনের সঙ্গে নতুন যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন আব্দুর রহমান। এছাড়াও অনুমোদন দেয়া হয়েছে পার্লামেন্টারি বোর্ডের। দর্শক, এই মুহূর্তে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আছেন আমাদের সহকর্মী ইজাজ সৌমিক। চলে যাব তার কাছে। সৌমিক, কি পরিস্থিতি দেখছেন? যে সংগঠন বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে বেশি আলোচিত এবং স্বাধীনতা সংগ্রামে যে সংগঠনটি সবচেয়ে বেশি ভূমিকা রেখেছিল, সেই বাংলাদেশ আওয়ামী লীগের 20তম জাতীয় কাউন্সিল শেষ হলো। দলের নতুন সভাপতি, সাধারণ সম্পাদক, সভাপতি মণ্ডলীর কিছু সদস্য, যুগ্ম সাধারণ সম্পাদক এবং কোষাধ্যক্ষের নাম নতুন সভাপতি ঘোষণা করার মাধ্যমেই কিন্তু আওয়ামী লীগের এই 2 দিনব্যাপী যে জাতীয় সম্মেলন সেটি শেষ হলো। আপনারা জানেন যে গতকাল অর্থাৎ 20 অক্টোবর আওয়ামী লীগের যে 20তম জাতীয় কাউন্সিল সেটি কিন্তু সোহরাওয়ার্দী উদ্যান, ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে শুরু হয়েছিল এবং প্রথম অধিবেশনে বিদেশি অতিথিরা সহ 10টি দেশের 55 জন
অতিথি কিন্তু সেই কাউন্সিলে অংশ নিয়েছিলেন এবং সেখানে মাননীয় প্রধানমন্ত্রী এবং দলের সভাপতি সেখানে বক্তব্য দিয়েছিলেন এবং পরবর্তীতে দ্বিতীয় অধিবেশনে অর্থাৎ গতকালকে দ্বিতীয় অধিবেশনে কাউন্সিলরদের সঙ্গে কথা বলেছিলেন এবং আজ সারাদিন ধরে অর্থাৎ সকাল 9:30টার সময় যে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের যে মিলনায়তন, সেই মিলনায়তনে কিন্তু সারাদিন ধরেই কাউন্সিলরদের সঙ্গে 2 দফা অর্থাৎ প্রথম অধিবেশন এবং মধ্যাহ্নভোজের পর দ্বিতীয় অধিবেশনে কথা বলেছিলেন গত কার্যনির্বাহী কমিটির সদস্যরা। এবং কথা বলে আমরা দেখলাম একদম শেষ দিকে অর্থাৎ বিকেল 5টার দিকে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা তিনি তার সমাপনী ভাষণ দিয়ে যখন মঞ্চ থেকে নেমে যান, নেমে যেয়ে তখন নির্বাচন কমিশনের কাছে কিন্তু দায়িত্ব হস্তান্তর করেন পরবর্তী কমিটি নির্ধারণের জন্য। এবং নির্বাচন কমিশনার অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন দলের সভাপতি হিসেবে শেখ হাসিনার নাম প্রস্তাব করেন এবং সমস্বরে কাউন্সিলর সহ বাইরে অপেক্ষমান হাজার হাজার নেতাকর্মীরা কিন্তু উল্লসিত হয়ে ওঠেন এবং সেই প্রস্তাবে সমর্থন করেন, যার ফলে নির্বাচন কমিশনার সহ সবাই সেই প্রস্তাবটি মেনে নেন। কাউন্সিলরদের প্রস্তাব মেনে নতুন সভাপতি হিসেবে শেখ হাসিনার নাম ঘোষণা করেন এবং তারপরেই নির্বাচন কমিশনার অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন গত কমিটির সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামকে আহ্বান করেন যেন পরবর্তী সাধারণ সম্পাদকের নাম প্রস্তাব করা হয় এবং তিনি ওবায়দুল কাদেরের নাম প্রস্তাব করেন এবং ওবায়দুল কাদেরকে সর্বসম্মতিক্রমে কাউন্সিলররা মেনে নেন। এবং সেই এছাড়া সভাপতি মণ্ডলীর সদস্যদের নামও কিন্তু প্রস্তাব করা হয়েছে। শুধুমাত্র বলে রাখি, গত কমিটির সভাপতি মণ্ডলীর সদস্য ছিলেন নূর আলম লেলিন, তারপর সতীশ চন্দ্র রায়, এই দুজন কিন্তু বাদ পড়েছেন, বাকিরা রয়েছেন সভাপতি মণ্ডলীর সদস্য পদেই। সেখানে আরো 4 জনকে কিন্তু সম্পৃক্ত করা হয়েছে, তবে 2টি পদ বাকি রাখা হয়েছে, যেটি আওয়ামী লীগ সভানেত্রী বলেছেন যে পরে ঘোষণা করা হবে এবং আশা করা হচ্ছে 2-1 দিনের মধ্যে আওয়ামী লীগের পূর্ণাঙ্গ যে কার্যনির্বাহী কমিটি সেটি ঘোষণা করা হবে। তো পারমিতা, এই ছিল আমার কাছে সবশেষ খবর। দর্শক, সহকর্মী ইজাজ শৌমিক যোগ দিয়েছিলেন রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন থেকে, জানাচ্ছিলেন আমাদেরকে আওয়ামী লীগের 20তম জাতীয় সম্মেলন শেষে এখন সেখানে কি পরিস্থিতি বিরাজ করছে তারই সর্বশেষ। ওবায়দুল কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে আওয়ামী লীগ কাজ করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোট আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য রাখেন মির্জা ফখরুল। আওয়ামী লীগের সম্মেলনে শেখ হাসিনা আবার সভাপতি নির্বাচিত হয়েছেন এবং ওবায়দুল কাদের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। আমি তাদেরকে অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। একই সঙ্গে আবারও এই প্রত্যাশা করছি যে জাতির যে আশা, জাতির যে আকাঙ্ক্ষা, গণতন্ত্র ফিরিয়ে দেওয়া, অধিকার ফিরিয়ে দেওয়া, তার জন্য তারা কাজ করবেন। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অনুরোধে জেএসসি ও জেডিসি পরীক্ষা এবারও শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। তিনি বলেছেন, নির্ধারিত সময়ে অর্থাৎ 1 নভেম্বর পরীক্ষা শুরু হবে এবং শেষ হওয়ার 1 মাসের মধ্যেই ফল প্রকাশ করা হবে। সকালে সচিবালয়ে সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। যথাসময়ে পরীক্ষা অনুষ্ঠিত হওয়া নিয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের অনিশ্চয়তা ও উদ্বেগের মধ্যে না থাকার আহ্বান জানান শিক্ষামন্ত্রী। প্রতি বছরের মতো জেএসসি পরীক্ষা যথা নিয়মে যত তারিখে অনুষ্ঠিত হবে এবং নহলমুক্ত পরিবেশে যা যা ব্যবস্থা আমরা আগে নিয়েছিলাম সেই অনুসারে সব ব্যবস্থা নিয়ে আমরা করব এবং 1 তারিখে শুরু হবে নভেম্বর মাসে, 17 তারিখে শেষ হবে। ফলাফল 30 দিনের মধ্যে হবে, এতে কোনো সন্দেহ নাই। তাই কেউ কোনো দ্বিধা রাখবেন না, কোনো সন্দেহ রাখবেন না, কোনো অনিশ্চয়তা থাকবেন না। বাংলার সময় আরো থাকছে। রাজশাহীতে লিপু হত্যাকাণ্ডে আটক রুমমেটকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ আদালতের। জড়িতদের বিচারের দাবিতে আজও ক্যাম্পাসে বিক্ষোভ। সিলেটে কলেজ ছাত্রী খাদিজার ওপর হামলাকারী বদরুল আলমকে আদালতে হাজির করা হলেও পুলিশ চার্জশিট না দেয়ায় মামলার কার্যক্রম আজকের মতো স্থগিত করেছেন বিচারক। আগামী 15 নভেম্বর এই মামলার পরবর্তী দিন ধার্য করা হয়েছে। দুপুরে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট উম্মে সরাবান তহুরা এই দিন ধার্য করেন। এর আগে সকালে নিরাপত্তার মধ্য দিয়ে মামলার প্রধান আসামি বদরুলকে আদালতে তোলা হয়। তবে পুলিশের পক্ষ থেকে আদালতে চার্জশিট না আসায় শুনানি স্থগিত করে বদরুলকে আবারও জেলে পাঠানোর নির্দেশ দেন আদালত। এদিকে খুঁটিনাটি আরও বেশ কিছু বিষয়ে তদন্ত শেষে চার্জশিট জমা দেওয়া হবে বলে জানালেন ভারপ্রাপ্ত পুলিশ কমিশনার। গত 3রা অক্টোবর
সিলেট সরকারি কলেজের শিক্ষার্থী খাদিজা আক্তার নার্গিসকে কুপিয়ে জখম করে বখাটে বদরুল আলম। এই ঘটনায় খাদিজার চাচা বদরুলকে আসামি করে শাহপরান থানায় একটি মামলা করেন। খাদিজা বর্তমানে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। চাঞ্চল্যকর খাদিজা মামলা আজকে ধার্য তারিখ ছিল। আসামি বদরুলকে আদালতে আনা হয়। মামলার চার্জশিট না আসায় আদালত 15 নভেম্বর এই মামলার আগামী তারিখ ধার্য করেন। সার্বিক দিক মোটামুটি শেষ তদন্তের, খুঁটিনাটি কিছু সামান্য কিছু বিষয় আছে, এরকম শেষ হয়ে যাবে তাড়াতাড়ি। আমরা আর এই মামলাতে সাধারণত ভিকটিমকে জিজ্ঞাসা করলে ভালো হয়, কিন্তু সেই অবস্থায় এখন নাই। ভিকটিম সেই অবস্থায় নাই, তো ভিকটিমকে জিজ্ঞাসাবাদ না করে আমরা চার্জশিট দিতে পারি। ক্রিমিনাল যাতে আপনার শাস্তি আপনার মানে নিশ্চিত হয়, এই জন্য আমরা খুব তাড়াতাড়ি আমরা চার্জশিট দিয়ে দেবো। আশা করি মাসের মধ্যে চার্জশিট হয়ে যাবে ইনশাল্লাহ। এদিকে সিলেটে কলেজ ছাত্রী খাদিজার ওপর হামলাকারী বদরুল আলমের ছাত্রত্ব বাতিল করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। বিকেলে সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ছাত্র মোতালেব হোসেন লিপু হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে তার রুমমেট মনিরকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। এরপর তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। এদিকে হত্যাকাণ্ডে জড়িতদের বিচারের দাবিতে ক্যাম্পাসে আজও বিক্ষোভ করেছেন তার সহপাঠীরা। বিস্তারিত জানাচ্ছেন সাইফুর রহমান রকি। বৃহস্পতিবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আব্দুল লতিফ হলের 325 নম্বর রুমের ছাত্র লিপুর লাশ উদ্ধারের পর রাতেই প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য রুমমেট মনিরুল ইসলাম, বন্ধু প্রদীপ ও 2 নিরাপত্তা কর্মীকে আটক করে পুলিশ। এরপর টানা 3 দিন জিজ্ঞাসাবাদের পর রোববার আটক মনিরকে হত্যা মামলায় গ্রেপ্তার দেখায় পুলিশ। পরে দুপুরে তাকে সিএমএম আদালতে তোলা হলে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক মুকসেদা আজগর। মামলাটি এখনো তদন্তাধীন আছে। আর সুষ্ঠু তদন্ত শেষে আমরা এর সঙ্গে যারা জড়িত ছিল আশা করি তাকে আমরা গ্রেপ্তার করে আইনের হাতে সোপর্দ করতে পারব। এর আগে সকালে হত্যাকারীদের শাস্তির দাবিতে বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধনে অংশ নেন শিক্ষক শিক্ষার্থীরা। পরে একটি শোক র্যালি বের করেন তারা। বিচারহীনতার সংস্কৃতি তৈরি হয়েছে, কিন্তু আমরা এটা থেকে উত্তরণ চাই। আমরা লিপু হত্যার সঠিক বিচার চাই এবং সঠিক তদন্তের মাধ্যমে খুনিদের বের করে তাদের সঠিক শাস্তি চাই। নিশ্চিদ্র নিরাপত্তা যেখানে থাকে সেই হলগুলিতে যদি একজন ছাত্রের জীবন নিরাপদ না থাকে তাহলে আর কোথায় নিরাপদ? গত বৃহস্পতিবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের লতিফ হলের ডাইনিং এর পাশের একটি ড্রেন থেকে লিপুর লাশ উদ্ধার করেন কর্মচারীরা। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক রেজাউল করিম সিদ্দিকীর হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শোক মিছিল ও সমাবেশ করেছেন শিক্ষক শিক্ষার্থীরা। সকালে বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ কলা ভবনের সামনে থেকে শোক মিছিল বের করেন শিক্ষক শিক্ষার্থীরা। বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মিছিলটি মুকুল মঞ্চের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ করেন তারা। এতে বক্তারা অভিযোগ করেন, অধ্যাপক রেজাউল করিম হত্যার 6 মাস পার হলেও এখনও চার্জশিট দিতে পারেনি পুলিশ। তাই অবিলম্বে চার্জশিট দাখিল সহ অপরাধীদের গ্রেফতার করে বিচারের আওতায় আনার দাবি জানান বক্তারা। 6 মাস হয়ে গেছে, কিছু দৃশ্যমান অগ্রগতি আমরা দেখেছি, কিন্তু যে মূল আসামি আমরা শুনেছি যে সে এখন দেশে নেই। তো এটা জানতে চাই বা এটা আমার প্রশ্ন বলতে পারেন যে তাকে গ্রেফতার করার জন্য, ধরার জন্য আমাদের এখান থেকে কতটুকু প্রচেষ্টা চালানো হচ্ছে বা কি স্টেপগুলো নেওয়া হচ্ছে? এই 6 মাসে কিন্তু এখনো চার্জশিট এই মামলার জমা হয়নি। কাজে আমাদের এখন এই মুহূর্তে দাবি থাকবে এই 6 মাস পূর্তিতে যে তারা চূড়ান্ত প্রতিবেদন, এক্ষেত্রে কারা জড়িত ছিল সেগুলো শনাক্ত এর মধ্যে করে তারা চূড়ান্ত প্রতিবেদন বা চার্জশিট এটা জমা দিবেন, যাতে করে বিচারের কার্যক্রমটা শুরু করা যায়। আজ থেকে শুরু হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে 2016-17 শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা। প্রথম দিনে অনুষ্ঠিত হয়েছে এ এবং জে ইউনিটের পরীক্ষা। ভর্তি যুদ্ধে অংশ নিতে বিশ্ববিদ্যালয়ে আসেন দেশের বিভিন্ন অঞ্চলের শিক্ষার্থীরা। সকাল 11টা থেকে 12টা পর্যন্ত এই ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবার এই ইউনিটের 551টি আসনের বিপরীতে ভর্তি যুদ্ধে অংশ নেন 32,770 জন পরীক্ষার্থী। এরপর দুপুর 2:30টা থেকে 3:30টা পর্যন্ত যে ইউনিটের 92টি আসনের বিপরীতে অংশ নেন 9,019 জন পরীক্ষার্থী। এদিকে ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে পুরো বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
স্ট্যান্ডার্ড কোশ্চেন করছে, খালি একটু বাংলা এবং ইংলিশে কিছুটা একটা মানে একটু হার্ড হয়েছে, এছাড়া অন্যগুলো সবগুলো ভালো হয়েছে। চেয়েছিলাম আরো ভালো করতে, কিন্তু যদি আরো ভালো হতো তাহলে আর একটু ভালো লাগতো। আসন সংখ্যা অনেক কম, পরীক্ষা তো মেডিকেলেও দিল, ওখানেও আসন সংখ্যা কম, যার কারণে খুব চিন্তায় আছি। প্রত্যেকটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিভিন্ন সংস্থাগুলো, আমাদের সকল কর্মকর্তা, জেলা প্রশাসন, হাটাজারি উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, র্যাব থেকে শুরু করে গোয়েন্দা সংস্থাগুলো সবার নিরলস প্রচেষ্টা এবং আন্তরিক সহযোগিতা নিয়ে আমরা পরীক্ষা শুরু করতে পেরেছি। দেশে রেকর্ড সংখ্যক শিক্ষার্থী জিপিএ 5 পেলেও বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হবার ন্যূনতম নম্বর তুলতে পারছেন না। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত না হওয়ায় শিক্ষার্থীরা ছিটকে পড়ছে উচ্চশিক্ষা থেকে, এমন অভিমত শিক্ষাবিদদের। সংকট সমাধানে শিক্ষার্থীদের বাংলা ও ইংরেজি ভাষায় দক্ষতা অর্জনের পরামর্শ তাদের। মুজাহিদ শুভ রিপোর্ট। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে পাশের হার আর জিপিএ 5-এর রেকর্ড গড়ার প্রতিযোগিতা চলছে কয়েক বছর ধরে। অথচ ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় জিপিএ 5 পাওয়া হাজার হাজার শিক্ষার্থী বাংলা ও ইংরেজিতে ন্যূনতম পাস মার্কস তুলতে পারছে না। চলতি বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফলে সর্বোচ্চ সংখ্যক ফেলের রেকর্ড হয়েছে। পাস করেছে মাত্র 5.52% শিক্ষার্থী। এক্ষেত্রে প্রাথমিক এবং মাধ্যমিক পর্যায়ে শিক্ষার মান সুনিশ্চিত করা না গেলে এই সমস্যা সহজেই কাটবে না বলে মনে করছেন শিক্ষাবিদরা। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পর্যায়ে লেখাপড়ার মানটি সঠিক নয়, পরীক্ষা পদ্ধতিও ঠিক নয়, পরীক্ষার খাতা মূল্যায়নের পদ্ধতিও ঠিক নয়। জ্ঞানার্জনের চেয়ে ভালো জিপিএ প্রাপ্তিকে বেশি উৎসাহ দেওয়ার প্রবণতা দেশের শিক্ষা ব্যবস্থাকে দীর্ঘমেয়াদী সংকটের দিকে নিয়ে যাচ্ছে বলে মত শিক্ষাবিদদের। জ্ঞান কেন্দ্রিকতার থেকে পরীক্ষা কেন্দ্রিকতার দিকে আমরা ঝুঁকে পড়েছি। যেমন শিক্ষার্থী, তেমন শিক্ষা প্রতিষ্ঠান, তেমন শিক্ষক, তেমন অভিভাবক, সবাই ছুটছেন পরীক্ষায় জিপিএ 5 পেতে হবে। সংকট থেকে উত্তরণে শিক্ষার্থীদের ভাষা শিক্ষার দিকে অধিক মনোযোগী হবার পরামর্শ দিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্য। প্রত্যন্ত অঞ্চলের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ইংরেজি শিক্ষার বিষয়টা বেশ দুর্বল। ইংরেজি ভালো শিক্ষক অনেক সময় পাওয়া যায় না, এমনকি কোনো কোনো শিক্ষা প্রতিষ্ঠানে, স্কুলে, কলেজে ইংরেজি শিক্ষক পর্যন্ত পান। সমস্যা সমাধানে আত্মতুষ্টি থেকে বের হয়ে এসে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষার মান যাচাই করার তাগিদ শিক্ষা বিশেষজ্ঞদের। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। বাংলার সময়ে আরো থাকছে। ঘর সাজানোর নান্দনিক উপকরণ তৈরিতে সমাদৃত হচ্ছে বুনন শিল্প। শৈল্পিক ছোঁয়ায় তৈরি হচ্ছে পর্দা, ওয়ালমেট। সরকারি সহায়তার দাবি। অব্যাহত লোকসানের দোহাই দিয়ে খুলনার 4টি পাটকল বন্ধ করে বিএনপি জামায়াত সরকার। এতে শ্মশানে পরিণত হয়েছে খালিশপুরের পাটপল্লী। বর্তমান সরকার পাটকলগুলো আবারও চালু করলে জ্বলে ওঠে আশার আলো, যদিও সঠিক ব্যবস্থাপনার অভাবে সেখানে আজও ফেরেনি প্রাণ চাঞ্চল্য। শিল্প সংশ্লিষ্টরা বলছেন, সময় মতো পাওনা পরিশোধের সঙ্গে মিলগুলোর কর্মকাণ্ডে স্বচ্ছতা আনা গেলে পুরনো চেহারায় ফিরতে পারে খালিশপুর। মঞ্জুর রহমানের ক্যামেরায় জুবাইর ফয়সালের রিপোর্ট। যে ইনকাম হইতো আমার সংসার খুব ভালোই চলতো, এখন বর্তমানে যে বেচা কিনা হয় সেই বেচা কিনা সংসার চলে না। 50 নূর মোহাম্মদ পাটের সোনালী অতীতে ছোট্ট এই দোকানের আয়ে খুব ভালোভাবেই দিন চলে যেত তার। এখন কর্মসংস্থান হয়েছে 3 সন্তানের, আছে নিজের আয়, এরপরও টানা পড়েন সংসারে। আসলে পুরো খালিশপুরের চেহারাটাই এখন এমন। এক সময়ের পাটের রাজধানী আজ পরিণত হয়েছে খুঁড়িয়ে চলা এক শিল্পাঞ্চলে। এখন দিন দিন পরিবর্তন হচ্ছে, অনেক সময় চুক্তি করে টাকা সব দিবে, চুক্তির 1 পয়সা পাওয়া যাচ্ছে না। সরকারে এত টাকা ভাড়া দিয়ে তা সে যায় কই? এগুলো সে তদন্ত করে বাড়ি উঠবে না, কেটা বাড়ি করবে? আমরা কি সাধারণ মানুষ পারি? বিশ্বব্যাংকের অর্থায়নে গোল্ডেন হ্যান্ডশেকের মাধ্যমে 2002 সালে তৎকালীন সরকার বন্ধ করে দৌলতপুর জুট মিল। ধারাবাহিকভাবে বন্ধ হয় পিপলস জুট মিল, খালিশপুর জুট মিল। বাধ্য হয়ে শ্রমিক কর্মচারীরা খুঁজে নেন অন্য সংস্থানের নানা পথ। ভুতুড়ে নগরীতে পরিণত হয় খালিশপুর। পরবর্তীতে বর্তমান সরকারের উদ্যোগে একে একে চালু হয় পাটকলগুলো। প্রাণ ফিরতে শুরু করে খালিশপুরে। আন্তর্জাতিক চক্রান্ত করে খালিশপুর যা পিপল জুট মিল ছিল বন্ধ করা হলো, দৌলতপুর জুট মিল বন্ধ করা হলো। এইভাবে অসংখ্য মিল কলকারখানা বিএনপি জামাত সরকার এইটা বন্ধ করে দিল এবং শ্মশান করে দিল। সবগুলো যখন এখন চালু হয়ে গেছে, এখন একটু আশার আলো। খালিশপুরে এখন কিছু উৎসাহ উদ্দীপনা এবং লোকজনের আনাগুনা, শ্রমিকদের
কাজ পাচ্ছে, তারা পয়সা পাচ্ছে। তবে শিল্পের সমৃদ্ধ অতীত ফিরিয়ে আনতে নতুন পাটকল স্থাপনের সঙ্গে এই খাতকে লাভজনক করার জন্য দরকার সরকারি বেসরকারি উদ্যোগ, এমন মত সবার। একসময় দেশের অর্থনীতির কেন্দ্রবিন্দু ছিল এই জনপদ। আজকে এখানে ইট বিছানো রাস্তার জায়গায় এসেছে কংক্রিট। গোলপাতার ঘর ইতিহাস হয়েছে ইট পাথর আর সিমেন্টে, কিন্তু সাদা কালো হয়ে যাওয়া এখানকার মানুষের জীবনযাত্রায় আসেনি এখনো কোনো পরিবর্তন। সরকার বলছে আবার জাগবে পাট, পুরনো চেহারায় ফিরতে পারবে কি খালিশপুরের পাটপল্লী? জুবাইর ফয়সাল, সময় সংবাদ, খুলনা। সাভারের আশুলিয়ায় রাসেল দেওয়ান নামে একজন গুলিতে নিহত হয়েছে। পুলিশ বলছে বন্দুকযুদ্ধ। পুলিশ জানায় ভোরে আশুলিয়া চারিগ্রাম এলাকায় অভিযান চালানো হয়। এ সময় উপস্থিতি টের পেয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে বেশ কয়েকজন সন্ত্রাসী। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোড়ে। এতে রাসেল দেওয়ান নামে একজন ঘটনাস্থলেই নিহত হয়। নিহতের বিরুদ্ধে সাভার, আশুলিয়া ও মানিকগঞ্জ থানায় সন্ত্রাসী, চাঁদাবাজি, ভূমিদস্যু ও মাদক সহ বিভিন্ন অপরাধে 14টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। দেখছেন বাংলার সময়। নড়াইলে মাসব্যাপী চলা হস্তশিল্প ও বাণিজ্য মেলায় র্যাফেল ড্র বন্ধের দাবিতে মানববন্ধন এবং বিক্ষোভ করেছেন স্থানীয়রা। সকালে জেলার আদালত চত্বরে মানববন্ধন করেন তারা। পরে বিক্ষোভ মিছিল ও জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী অবরোধ কর্মসূচি পালন করা হয়। এ সময় তারা জানান, নড়াইল ভিক্টোরিয়া কলেজের পাশের মাঠে চলছে মাসব্যাপী হস্তশিল্প ও বাণিজ্য মেলা। মেলায় র্যাফেল ড্রয়ের নামে ক্রেতাদের প্রতারিত করা হচ্ছে বলে অভিযোগ করেন বিক্ষোভকারীরা। পরে জেলা প্রশাসকের আশ্বাসে কর্মসূচি প্রত্যাহার করে নেন তারা। অভিনব এক বুনন শিল্পের নাম ট্যাপিস্ট্রি। বিভিন্ন উৎসব সহ ঘর সাজানোর উপকরণ তৈরিতে দিন দিন সমাদৃত হচ্ছে এই শিল্প। দীর্ঘদিন ধরে সাভারের একটি কারখানায় শিল্পী ও শ্রমিকদের শৈল্পিক বুননে তৈরি হচ্ছে পর্দা, ওয়ালমেটের মতো নান্দনিক ট্যাপিস্ট্রি উপকরণ। শিল্পীরা বলছেন, সরকারি পৃষ্ঠপোষকতা পেলে এই শিল্প আরও এগিয়ে যাবে। অবশ্য এর বিকাশে উদ্যোগ গ্রহণের আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ। আমাদের সাভার প্রতিনিধি মুজাফফর হোসেন জয়ের তথ্য ও মনির হোসেনের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। তাঁতের মেশিনেই 13 রং বা ট্যাপেস্ট্রি শিল্পের কাজ করা হয়ে থাকে। প্রথমে মেশিনে সারিবদ্ধভাবে উল সুতা টানানো হয়, পরে টানা সুতার উপর নকশা সম্বলিত ট্রেসিং পেপার তুলে রং মিলিয়ে বুনন কাজ শুরু করেন শ্রমিকরা। তারা যদি জানে যে আমাদের এই কাজগুলো বাইরে একটা ভালোভাবে প্রদর্শনী হবে, বাইরের ক্লায়েন্টদের সাথে যোগাযোগ তৈরি হবে, তাহলে মনে হয় আরও উদ্যোগী হতো এবং সমস্ত চিন্তা মন দিয়ে এই কাজটা করতে পারত। মূলত আমরা শিল্পের চর্চা করতেছি। বর্তমান যে সমাজ ব্যবস্থা বা ইয়েতে যদি এটা গ্রহণযোগ্যতা হয় বা গ্রহণযোগ্য হয়, অবশ্যই সেক্ষেত্রে ভালো কিছু একটা পাবো আমরা। প্রায় এক যুগ আগে সাভারের আনন্দপুর এলাকায় শিল্পী মুসা করিম একটি টিনের ঘরে ট্যাপেস্ট্রি উপকরণ তৈরি শুরু করেন। বর্তমানে তার তত্ত্বাবধানে 20 জন শ্রমিক কাজ করছেন। ফ্লোরমেট, ওয়ালমেট সহ শৈল্পিক নকশা সম্বলিত বিভিন্ন উপকরণ তৈরি করেন তারা। ট্যাপেস্ট্রি শিল্পী ও শ্রমিকরা বলছেন, সরকারি সহযোগিতা পেলে এই শিল্প এগিয়ে যাবে আরো। শতরঞ্জির কাজ শিখি, তো আমি ভাবলাম যে নতুন কিছু করা যায় কিনে দেখি। আমি রুশ চৌধুরী একটা ক্যাটালগ কেনার পরে আমি ভাবলাম যে নতুন কিছু তৈরি করি। তো আস্তে আস্তে আমি নিজে একলা 2800 টাকা নিয়ে একটা মেশিন তৈরি করে আমি কাজ শুরু করি। সেখান থেকে আমি ভালো সারা পাই। আমরা টাকা পয়সার একটু সমস্যা, আমাদের যদি কেউ সাহায্য করে কোনো সরকারের তরফ থেকে, তাহলে আমরা জিনিসটা আরো আগায় নিতে পারবো। কারখানাটা আরো একটু বড় হইতো, আরো কারিগর থাকতো, আরো আনন্দ লাগতো। দোকানে যে দাম তার তুলনায় এখানে অনেক কম দাম। মিনিমাম আমার মনে হয় যে 30 to 40% লেস প্রাইস আমরা এখান থেকে নিতে পারি। অবশ্য সাভারে এই বুনন শিল্পের বিকাশে সহায়তা প্রদানের আশ্বাস দিয়েছে উপজেলা প্রশাসন। এই কার্যক্রমে আসলে ইন্ডিভিজুয়াল কোনো ব্যক্তিকে ঋণ প্রদান করার নীতিমালাদের সুযোগ নেয়, যেহেতু মানে একক উদ্যোক্তা হিসেবে করছেন এবং ওখানে আর যারা কাজ করছেন তারা তো ওনার এমপ্লয়ি। আসলে আমরা ভবিষ্যতে চেষ্টা করবো ওনাকে কিভাবে আমাদের এই ক্ষুদ্র ঋণের আওতায় নিয়ে এসে ওনাকে আমরা হেল্প করতে পারি। সংশ্লিষ্টরা বলছেন, 1964 সালে শিল্পী রশিদ চৌধুরীর হাত ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় দেশে প্রথম ট্যাপেস্ট্রি শিল্পের যাত্রা শুরু হয়। সময় সংবাদ, সাভার। নিরাপদ সড়কের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিতে প্রায় 350 কিলোমিটার পায়ে হেঁটে রংপুর থেকে ঢাকায় পৌঁছেছেন অলোক নাথ নামে এক ব্যক্তি। যাত্রাপথে তার হাতে ছিল জাতীয় পতাকা ও বেশ কিছু লিফলেট। সড়ক দুর্ঘটনা সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে বিভিন্ন দোকানপাট ও হাট বাজারে এই লিফলেট বিতরণ করেন তিনি। অলোক পেশায় একজন মুদি দোকানি। নিরাপদ সড়কের দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দিতে রংপুর থেকে পায়ে হেঁটে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করেন তিনি। বাংলাদেশ ইংল্যান্ড টেস্ট সিরিজ প্রসঙ্গ। দারুণ জমে উঠেছে চট্টগ্রাম টেস্ট। দু দলের সম্ভাবনাই আছে জয়ের।
এমন সমীকরণে চতুর্থ দিনে ইংল্যান্ডের দেয়া 286 রানের টার্গেটে ব্যাট করতে নেমে 8 উইকেটে 253 রান করে দিন শেষ করেছে স্বাগতিক বাংলাদেশ। পঞ্চম দিনে বাংলাদেশের হয়ে ব্যাটিংয়ে নামবেন দুই অপরাজিত ব্যাটসম্যান সাব্বির ও তাইজুল ইসলাম। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আগের দিন 8 উইকেটে 228 রান নিয়ে খেলতে নেমে মিরাজ ও তাইজুলের স্পিনে 240 রানে গুটিয়ে যায় ইংলিশরা। আগের ইনিংসে সফরকারীরা 45 রানে এগিয়ে থাকায় বাংলাদেশের জয়ের জন্য লক্ষ্য দাঁড়ায় 286 রান। জবাব দিতে নেমে ভালো সূচনার ইঙ্গিত দেন দুই ওপেনার তামিম ও ইমরুল, কিন্তু দলীয় 35 রানে তামিম ফেরেন সাজঘরে। এরপর মুমিনুলকে নিয়ে 46 রানের জুটি গড়ে ব্যক্তিগত 43 রানে বিদায় নেন ইমরুল। 27 রান করা মুমিনুলকে ফেরান গ্যারেথ বেটি। মাহমুদুল্লাহ ও সাকিব আশা জাগিয়েও ব্যর্থ হয়েছেন দুজনই। মাহমুদুল্লাহ 17 আর 24 রান করে আউট হন সাকিব। দলীয় 140 রানে 5 উইকেট হারিয়ে বিপাকে পড়ে স্বাগতিকরা। তবে অধিনায়ক মুশফিক ও সাব্বির 87 রানের জুটি গড়ে ম্যাচে ফেরায় বাংলাদেশকে, কিন্তু মুশফিক 39 আর মিরাজ 1 রানে দ্রুতই আউট হন। এরপর রাব্বিও ফিরে যান রানের খাতা খোলার আগেই। অভিষেকে 50 তুলে নেয়া সাব্বির ও তাইজুলের ব্যাটে দিন শেষে জয় স্বপ্ন টিকিয়ে রেখেছে বাংলাদেশ। বাংলা সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। আওয়ামী লীগের জাতীয় সম্মেলনে শেখ হাসিনা পুনরায় সভাপতি নির্বাচিত। সাধারণ সম্পাদক হলেন ওবায়দুল কাদের। নেতাকর্মীদের মধ্যে আনন্দ উল্লাস। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অনুরোধে এবারও শিক্ষা মন্ত্রণালয় নেবে জেএসসি ও জেডিসি পরীক্ষা। সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী। বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারছেন না রেকর্ড সংখ্যক জিপিএ 5 পাওয়া শিক্ষার্থী। বাংলা ও ইংরেজি ভাষায় দক্ষতা অর্জনের তাগিদ। সিলেটে কলেজ ছাত্রী খাদিজার ওপর হামলাকারী বদরুল ফের কারাগারে। চার্জশিট না আসায় শুনানি স্থগিত। ছাত্রত্ব বাতিল করল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এবং শ্বাসরুদ্ধকর চট্টগ্রাম টেস্টে জয়ের জন্য বাংলাদেশের দরকার 33 রান। ইংল্যান্ডের প্রয়োজন 2 উইকেট। পঞ্চম দিনে ব্যাট করবেন সাব্বির ও তাইজুল। দর্শক, এই ছিল বাংলা সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। এছাড়া এই মাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে এসএমএস করুন। স্টার স্পেস বিএন লিখে পাঠিয়ে দিন 1624 নম্বরে। সঙ্গে থাকুন সময়ের।